এই অংশটুকুন মনে হয় লেখানো ছিল যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, যেখানে অ্যালকিন, অ্যালকাইন এবং বেনজিন এই তিনটা যৌগ এর সাথে হাইড্রোজেন, হ্যালোজেন, হাইড্রোজেন হ্যালাইড, পানি, ওজোন এই সমস্ত কিছুর ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হয়। আর নিউক্লিওফিলিকের মধ্যে কার্বনিল যৌগ, অ্যালডিহাইড ও কিটোন এই যৌগগুলোর সাথে হাইড্রোজেন সায়ানাইড বা অ্যামোনিয়া বা গ্রিগনার্ড বিকারক, এটাকে RMgX দ্বারা প্রকাশ করা হয়। আর এর জায়গায় থাকতে পারে CH3, MgX এর জায়গায় থাকতে পারে ক্লোরিন বা ব্রোমিন ইত্যাদি। সিকোয়েন্সটা খেয়াল রাখতে হবে। তাহলে এখন আমরা সেই সিকোয়েন্স অনুযায়ী প্রথমে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া আমরা পড়ব, এবং ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া অ্যালকিনের সাথে হাইড্রোজেন, হ্যালোজেন, হাইড্রোজেন হ্যালাইড, পানি, ওজোন ইত্যাদির সংযোজন বিক্রিয়াটি দেখব। প্রথমে সংযোজন বিক্রিয়া কাকে বলে লেখা হয়েছিল? জি স্যার। আচ্ছা, এখন আমাদের মেকানিজমে প্রথমে হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়া কিছু বিক্রিয়া লেখা হয়েছে কি কোনো? না স্যার। লাস্ট কি লিখেছিলাম বলো তো দেখি। স্যার সংজ্ঞাগুলো লিখেছিলাম প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে দুইটা আচ্ছা, ইলেকট্রোফিলিক নিউক্লিয়, এরপর অপসারণ, সমানুকরণ বিক্রিয়া, এগুলোর সংজ্ঞা। স্যার কোন বিক্রিয়া তো আমরা লিখিনি। না, বিক্রিয়া লেখা হয়নি। ঠিক আছে, তো এখন আমরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া উদাহরণ সহ পড়া শুরু করব। তো কে কে সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে, কোন কোন যৌগ সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে, কোন কোন যৌগ? স্যার অ্যালকিন, অ্যালকাইন। আচ্ছা, তো এখন আমরা একটা অ্যালকিনের সংযোজন বিক্রিয়া দিয়ে শুরু করছি। দেখো লেখা আছে অ্যালকিনের দ্রুত বিক্রিয়া, শিরোনাম দেই, দিয়ে অ্যালকিনের যত রকম দ্রুত বিক্রিয়া আছে এগুলো একটা একটা করে আমাদেরকে শেষ করতে হবে। শিরোনাম হলো অ্যালকিনের দ্রুত বিক্রিয়া। আচ্ছা, প্রথমে আমরা অ্যালকিনের সাথে 1 নম্বর হাইড্রোজেন সংযোজন করব। অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযোজন কেউ না বুঝলে জিজ্ঞাসা করবে, খুবই সহজ। তো যে কোনো একটা অ্যালকিন, যেমন ইথিন, শিরোনাম হলো অ্যালকিনের দ্রুত বিক্রিয়া, তারপরে 1 হলো হাইড্রোজেন সংযোজন। তো সেই সংযোজনটা কিভাবে হয়, যেমন যে কোনো একটা অ্যালকিনকে যদি
সূক্ষ্ম প্লাটিনাম বা প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে কক্ষ তাপমাত্রায়, তুমি যদি প্রভাবক হিসেবে তীর চিহ্নের উপরে প্লাটিনাম লিখো তাহলে কক্ষ তাপমাত্রায় বিক্রিয়াটি হবে। এবং যদি নিকেল প্রভাবক দাও, এই যে এখান থেকে এ পর্যন্ত লেখা আছে, যদি নিকেল প্রভাবক দাও তাহলে একটু চাপ বেশি লাগবে এবং তাপমাত্রা 150 থেকে 150 লাগবে। তাহলে দুইটা শর্ত যে কোনো একটা লিখতে পারো, প্লাটিনাম প্রভাবক কক্ষ তাপমাত্রা এবং না অথবা দিলে ভালো, এখানে কথাটা হলো অথবা নিকেল প্রভাবকের বেলায় অধিক চাপ এবং 150 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যদি অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয় তাহলে অ্যালকেন উৎপন্ন হয়। তাহলে আমরা লিখব সূক্ষ্ম প্লাটিনাম বা লেড প্রভাবকের উপস্থিতিতে কক্ষ তাপমাত্রায় অথবা নিকেল প্রভাবকের উপস্থিতিতে অধিক চাপ ও 150 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যালকেন উৎপন্ন করে। প্রশ্ন আকারে বলছি, অ্যালকিনের সাথে কিসের বিক্রিয়া পড়ছি? এখন আমরা অ্যালকিনের সাথে কিসের বিক্রিয়া? হাইড্রোজেন। হাইড্রোজেনের বিক্রিয়া। প্রভাবক হিসেবে কি কি ব্যবহার করা যেতে পারে? স্যার নিকেল, প্লাটিনাম আর আচ্ছা, স্যার পিডি, এটা জানি না। লেড লেড নাকি? লেড তো পিডি, পিবি হবে। এটা 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 পিডি লেখা, প্যালাডিয়াম। তাহলে যাই হোক, যদি আমি প্লাটিনাম ব্যবহার করি তাহলে তাপমাত্রা কত লাগবে, আর যদি নিকেল ব্যবহার করি তাহলে তাপমাত্রা কত লাগবে? স্যার প্লাটিনাম ইউজ করলে কক্ষ তাপমাত্রা, আর নিকেল ইউজ করলে তখন 150 থেকে 180। আচ্ছা, এখন আমরা আর ওইরকম আর বর্ণনা লিখবো না। এখান থেকে এই পর্যন্ত যাদের বর্ণনা লেখা হয়েছে, এখান থেকে এইটুকুন এইটুকুন, তারা এখন সরাসরি বিক্রিয়ায় যাবে। যেমন ইথিন, ইথিনের সাথে যোগ হাইড্রোজেন, তারপরে একটা তীর চিহ্ন দিব, তীর চিহ্নের পরে লিখবো ইথেন। এখন এই তীর চিহ্নের উপরে তুমি 30 ডিগ্রিও লিখতে পারো, মানে যেটা কক্ষ তাপমাত্রা, অথবা নিকেল প্রভাবক যদি লিখো তাহলে 150 থেকে 180-র মধ্যে কোনো একটা টেম্পারেচার লিখে দিলেই হবে। নিকেল ব্যবহার করলে টেম্পারেচার বেশি দিতে হবে, প্লাটিনাম ব্যবহার করলে টেম্পারেচার কক্ষ তাপমাত্রা দিলেই হবে। তাহলে দুইটা বিক্রিয়া পরপর লিখো, প্রোপিন যোগ হাইড্রোজেন, তীর চিহ্ন, হয়ে গেল প্রোপেন। আর তীর চিহ্নের উপরে তোমার যা ইচ্ছা তুমি লিখো, কারণ আমরা এখানে তো দিয়ে রেখেছি যে প্লাটিনাম লিখলে কত তাপমাত্রা লিখতে হবে আর নিকেল লিখলে কত তাপমাত্রা লিখতে হবে। এখন যে পর্যন্ত মার্কিং করা আছে, যে কালার করা আছে মার্ক, এইটুকুন লিখা হয়েছে কিনা? লিখা হলে জানাবে।
লেখা হলো? জি স্যার। এখন এই বিক্রিয়াটি বোঝার জন্য দেখো যে অ্যালকিনের যে দুইটা বন্ধন আছে, আমরা কি জানি যে অ্যালকিনের একটা সিগমা বন্ধন এবং একটি পাই বন্ধন, একটা সিগমা আর একটা পাই। তো পাই বন্ধনটি হলো দুর্বল, পাই বন্ধনটি দুর্বল। এই দুর্বল বন্ধন ভাঙার জন্য সাধারণ তাপমাত্রা যথেষ্ট, এবং হাইড্রোজেনের দুই পাশে একটা বন্ধন ভেঙে দুই দিকে হাইড্রোজেন হয়, সেই হাইড্রোজেনটা দুই পাশে একটা বন্ধন ভাঙলে দুই পাশে বসে যায়। যেমন এখানে দুইটা বন্ধন ছিল, একটা বন্ধন ভেঙে গেল, একটা বন্ধন ভেঙে গেলে এই কার্বনেও একটি হাত ফাঁকা হয়ে গেল, এই কার্বনেও একটি হাত ফাঁকা হয়ে গেল। তখন এখানে যে দুইটা হাইড্রোজেন ছিল সেটা এখানে একটা বেড়ে গেল, এখানে ছিল 2, এখানে হয়ে গেল 3, এই পাশেও একটা 2 ছিল, এখানে হয়ে গেল 3। তাহলে কোন জায়গাটায় দুইটা হাইড্রোজেন কোথায় বসাবো, এটা হলো যেখানে বন্ধন, সেই বন্ধনটা খেয়াল করতে হবে। ভুলে এটার সাথে বসালে হবে না, কারণ এখানে তো তুমি বন্ধন ভাঙনি, ভেঙেছো এখানে। তাহলে একটা হাইড্রোজেন এই পাশে আর একটা হাইড্রোজেন এই পাশে, এই পাশে একটা আছে হয়ে গেল 2টা, আর এই পাশে 2টা আছে হয়ে গেল 3টা। তাহলে এই বিক্রিয়া কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে ইথিন, ধরো উদ্দীপক এসেছে, উদ্দীপক বলছে যে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন এর সাথে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ার ফলে ডব্লিউ নামক একটি যৌগ উৎপন্ন হয়। যৌগটি তাহলে কি? আবার শোনো, 4 কার্বন বিউটেন। বিশিষ্ট একটি অ্যালকিন, তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিনটা কি? স্যার এটা বিউটিন। বিউটিন। এটার সাথে যদি হাইড্রোজেন সংযোজনের ফলে ডব্লিউ নামক একটা যৌগ তৈরি হলো, তাহলে সেটা কি হয়ে গেল? বিউটেন। বিউটেন। এখন ধরো উদ্দীপকের এটা থেকে হয়তো বিউটেনের অন্য কোনো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ কিছু আসতে পারে। তা আমরা যদি এইরকম একটা একটা করে কিন্তু বিক্রিয়ার আমাদের ঝুলিতে বাড়তে থাকবে, যদি এই বিক্রিয়া আমরা যদি মনে না রাখি, তাহলে আস্তে আস্তে এই জৈব যৌগ কঠিন থেকে কঠিনতর হতে থাকবে। আর এটা সহজেই তোমরা পড়তে পারবে যদি বিক্রিয়াগুলোকে তোমরা মুখস্থ করো। এখন মুখস্থ মানে কি স্যার, বিক্রিয়া কি মুখস্থ করা যায়? তোমাকে আমি সমীকরণ মুখস্থ করতে বলিনি, তোমাকে আমি বলেছি যে এই কথাগুলো, যে একটা স্টুডেন্ট যদি না জানে যে অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযোজন করলে অ্যালকেন হয়, তাহলে সে কখনো বিক্রিয়ার সমীকরণ লিখতে পারবে না। এইটা মুখস্থ করতে হবে তোমাকে। বা এই বিক্রিয়ার ক্ষেত্রে কি প্রভাবক ব্যবহার করা হয়, কোন প্রভাবক ব্যবহার করলে কত তাপমাত্রা দিতে হয়, এই জিনিসগুলো যদি কেউ মুখস্থ না করে, তাহলে তার বিক্রিয়া সে লিখতে পারবে না। এটা এরকম না যে এরকম কোথাও লেখা আছে 5+2=7, তুমি ক্যালকুলেশন করে বসিয়ে দিবে, তা কিন্তু না। তোমাকে জানতে হবে, কারণ বিক্রিয়াগুলো কিন্তু অঙ্কের মতো করে হয় না যে ওই 3 আর 3 6, সব জায়গায় যে 6 হবে এরকম কোনো মানে নেই। এখানে প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানতে হবে যে এই যৌগের সাথে এই যৌগ মেশালে কি উৎপন্ন হবে। সেক্ষেত্রে অনেক অনেক সময় এরকমও আছে যৌগ একই, মিশিয়েছেও একই, কিন্তু প্রোডাক্ট হয় ভিন্ন। এখন প্রোডাক্ট ভিন্ন হওয়ার কারণ কি, অনেক সময় যে প্রভাবক ব্যবহার করা হয় বা যে মাধ্যম ব্যবহার করা হয় সেটা যদি আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে উৎপাদ আলাদা হতে পারে। তাই সব শর্ত সহ এর প্রভাবক কি, শর্ত কি, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো অ্যালকিনের দ্রুত বিক্রিয়ার মেকানিজম, আমরা কোনো মেকানিজম আপাতত পড়বো না। এখন আমরা পড়বো যে এরপরে আমরা পড়বো যে হ্যালোজেন সংযোজন। এরপরে আমরা পড়বো হ্যালোজেন সংযোজন 2, মানে একটা অ্যালকিনের সাথে হ্যালোজেন সংযোজন করলে কি হয় সেটা আমরা পড়বো।
যদি অ্যালকিনের সাথে হ্যালোজেন যুক্ত হয়, যেইভাবে হাইড্রোজেন দুই পাশে দুইটা হাইড্রোজেন বসেছিল, একই রকম ভাবে যে হ্যালোজেনটা ব্যবহার করবে সেই হ্যালোজেনটা দুই পাশে বসে যাবে। যেমন অ্যালকিনের সাথে সাধারণ তাপমাত্রায় অ্যালকিনের সাথে হ্যালোজেন অণু দ্রুত বিক্রিয়া করে সন্নিহিত ডাইহ্যালাইড বা ভিসিনাল, এই ভিআইসি দিয়ে ভিসিনাল ডাইহ্যালাইড উৎপন্ন করে। ভিসিনাল মানে পাশাপাশি। যেমন এখানে একটা অ্যালকিন, আমরা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা, কার্বন টেট্রাক্লোরাইডের দ্রাবকে দ্রবীভূত ব্রোমিনের সাথে ইথিলিন মানে ইথিন বিক্রিয়া করে 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে, এবং বিক্রিয়াটা হলো ইথিন যোগ ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত 1,2-ডাইব্রোমো ইথেন। তুমি চাইলে ব্রোমিন দুইটাকে নিচে বা উপরে তুলে লিখতে পারো, এই কার্বনের সাথে একটা ব্রোমিন দিতে পারো, এই কার্বনের সাথে একটা ব্রোমিন দিতে পারো। কারণ এই এখানে যে পাই বন্ধন ছিল সেই পাই বন্ধন ভেঙে দুই কার্বনের সাথে একটা করে হ্যালোজেন বা ব্রোমিন বা ক্লোরিন যেটাই দাও এটা উৎপন্ন হয়েছে। তাহলে ব্রোমিন বা হ্যালোজেন, যে কোনো একটা হ্যালোজেনের সাথে যদি অ্যালকিন বিক্রিয়া করে, তাহলে অ্যালকিনের পাই বন্ধনটা ভেঙে হ্যালোজেন দুইটা দুই পাশে বসে, যেখানে বন্ধনটা ভাঙবে তার দুই পাশের কার্বনের সাথে বসবে। এবং যেহেতু পাশাপাশি দুই কার্বনের সাথে বসছে, তার জন্য এই যে হ্যালাইড উৎপন্ন হলো সেটার নাম হবে ভিসিনাল ডাইহ্যালাইড বা 1,2-ডাইব্রোমো 3,4-ডাইব্রোমো, যেটার নাম্বার হয় সেটা অনুসারে বসবে। তো এই বিক্রিয়ার আর একটা উদাহরণ আমরা নিজেরা লিখি, একটা উদাহরণ আমরা লিখি এটা। তোমরা সবাই, আমি বাংলায় লিখে দিব, তোমরা সংকেত লিখে বিউটিন 2 এটার সাথে ক্লোরিন Cl2 বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, এখানে কি উৎপন্ন হবে সেটা তোমরা লিখবে। বিউটিন 2 এর সংকেত লিখবে, ক্লোরিন লিখবে, উৎপন্ন হবে কি, দ্বিবন্ধন যেখানে থাকবে তার দুই পাশে দ্বিবন্ধনটা হয়ে যাবে এক বন্ধন, আর তার দুই পাশে দুইটা ক্লোরিন বসে যাবে। করো। না পারলে বলবে যে স্যার পারবো না। নাম্মি পারছো? হ্যালো, স্যার করতেছি।
স্যার করেছি। বাকিরা কি পারেনি? CH3 স্যার করছি। এতক্ষণ সময় লাগে? স্যার আর একটু আগে। তাহলে একটা এই যে যৌগ লিখতে হয়ে গেল, যৌগ এটার সাথে ক্লোরিন দিয়ে দিলাম, তারপরে CH3 CH এক CH বন্ধন, তারপরে CH এখানে CH3 আর নিচে ওই দুইটাতে ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, আর একটা এখানে একটা ক্লোরিন। ক্লোরিন। বলো প্রমিক, প্রমির কি খবর, করেছে এটা? নাম্মি আচ্ছা, রেসপন্স করছে না। স্যার নাম্মি মনে হয় ট্রেনে, ও ঢাকা আসতেছে, সেজন্য আচ্ছা ঠিক মেবি আছে, কথা বলতে। আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা এখন আগের অংশে যাই। তো দেখো আমরা দুইটা বিক্রিয়া করলাম, একটা হ্যালোজেনের সাথে আর একটা হাইড্রোজেনের সাথে। তো হ্যালোজেনের যে বিক্রিয়াটি, এই বিক্রিয়াটি একটি কাজে স্যার লাগে। এর মধ্যে কি শুধু ক্লোরিন আর ব্রোমিন ওই দুটোই থাকবে? যে কোনো হ্যালোজেন হ্যালোজেন থাকতে পারে, তবে এখানে একটা বিষয় হলো সচরাচর যেমন তোমরা বইতে যখন পড়বে, যেমন লেখা আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মানে সব থেকে বেশি অ্যাক্টিভ হলো ফ্লোরিন। ক্লোরিন আর ব্রোমিন এই দুইটা মাঝে মাঝে, আয়োডিন হলো খুব নিষ্ক্রিয় টাইপের। হ্যাঁ, তো ফ্লোরিন সব থেকে দ্রুত বিক্রিয়া করবে, তো এটা খুব বিস্ফোরণ সহ বিক্রিয়া করে, তাই এটি সাধারণত ল্যাবে করা হয় না। আর আয়োডিন সব থেকে কম সক্রিয়, এটা অনেক অস্থায়ী এবং উৎপন্ন করতে অনেক সময় লাগে। তো তার জন্য সচরাচর দেখা যায়, কাদের বিক্রিয়া দেখা যায়? ব্রোমিন আর ক্লোরিনেরই এই বিক্রিয়াগুলো দেখা যায়। ঠিক আছে, আচ্ছা। আর একটা কথা হলো, এই যে আমরা দুইটা করে বিক্রিয়া পড়লাম, আসলে বিক্রিয়া কি দুইটা? অসংখ্য বিক্রিয়া পড়ছি। প্রথমটা ধরো তোমাকে আমি অ্যালকিনের মধ্যে কি দিলাম, ইথিন আর প্রোপিন, যেটা হাইড্রোজেনের সাথে কয়টা বিক্রিয়া করেছি? দুইটা। কোন কোন যৌগের সাথে? একটা অ্যালকিন আর একটা কি, প্রোপিন, ইথিন আর প্রোপিন। তাহলে বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অকটিন সবই তো থাকতে পারে, যে কোনোটাই তো থাকতে পারে। তো যেটাই থাকুক, সেটা যদি অ্যালকিন হয় আর অ্যালকিনের সাথে যদি তুমি হাইড্রোজেন যুক্ত করো, তাহলে সেটা অ্যালকেন হয়ে যাবে। যদি বিউটিন থাকে, বিউটেন হয়ে যাবে। যদি পেন্টিন থাকে, পেন্টিন হয়ে যাবে। তো এইরকম অঙ্ক যেরকম আমরা অনেক সময় বলি না যে একই রকম অঙ্কগুলো সব করা যায়, এখানেও কিছুটা এরকম আছে। যেমন যদি ইথিনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে ইথেন হয়, তাহলে প্রোপিনের সাথে হাইড্রোজেন যোগ করলে প্রোপেন হবে, বিউটিনের সাথে হাইড্রোজেন যোগ করলে বিউটেন হবে। তা আমরা দুইটা করে বিক্রিয়া প্র্যাকটিস করছি, বাকি ওই একই নিয়মের মধ্যে অসংখ্য বিক্রিয়া লেখা যায়। এরপরে আসো যে জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা। জৈব যৌগে অসম্পৃক্ততার পরীক্ষা।
তো বিক্রিয়ার মধ্যে আবার এটা কেন আসলো? কারণ যে বিক্রিয়াটা আমরা পড়লাম, এই যে এতক্ষণ যে বিক্রিয়াটা পড়লাম, ব্রোমিনের যে বিক্রিয়াটা, ব্রোমিন, এই ব্রোমিনের বিক্রিয়া দিয়েই একটা সৃজনশীল প্রশ্নের উত্তর করা যায়। যেমন অ্যালকিন যে একটা অসম্পৃক্ত যৌগ, সেটা এই ব্রোমিন দ্রবণ দ্বারা টেস্ট করা যায়। তাই ওই বিক্রিয়াটাকেই একটু অন্যভাবে পড়বো। বিক্রিয়া ওইটাই, ব্রোমিনের যে বিক্রিয়াটা লিখেছো সেই বিক্রিয়াটাই এখানে লিখবো, কিন্তু এটা একটা অন্য প্রশ্নের উত্তর হিসেবে ওই বিক্রিয়াটাই এখানে ব্যবহার করব। শিরোনাম কি দিয়েছো? জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা। এখন আমরা কি জানি কিনা যে অসম্পৃক্ত আর সম্পৃক্ত, যখন আমরা শ্রেণী বিভাগ পড়েছিলাম তখন অসম্পৃক্ত আর সম্পৃক্ত জৈব যৌগ এটা আমরা জানি কিনা? সম্পৃক্ত মানে জি সেখানে স্যার, জানি। শুধুমাত্র সিগমা বন্ধন থাকে, আর অসম্পৃক্ত মানে সেখানে সিগমা এবং পায়ও থাকবে। এক কথায় পায় বন্ধন যদি থাকে সেগুলোকে অসম্পৃক্ত যৌগ বলে। তাহলে যে যদি কেউ না জানে তাহলে আমাদেরকে জানতে হবে যে যেমন কার্বন কার্বন দ্বিবন্ধন যদি থাকে, যেমন অ্যালকিন দ্বিবন্ধন থাকলে একটি সিগমা একটি পাই থাকে, যদি তিন বন্ধন থাকে একটি সিগমা দুইটি পাই থাকে। এই সমস্ত যে যৌগ তাদেরকে অসম্পৃক্ত জৈব যৌগ বলা হয়। আর ব্রোমিন দ্রবণ দ্বারা এই যৌগগুলোকে শনাক্ত করা যায় যে এই যৌগের মধ্যে পাই বন্ধন আছে না পাই বন্ধন নাই, সেটা দ্বারা এই জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা করা যায়। এটার জন্য আমাদের লাগবে ব্রোমিনের দ্রবণ। কথায় ব্রোমিনের দ্রবণ, কিন্তু বিক্রিয়াটি আসলে ব্রোমিনের সাথে। কথায় ব্রোমিনের দ্রবণ, বিক্রিয়াটি ব্রোমিনের সাথে। এই বিক্রিয়াটি লিখেছো, কিন্তু বর্ণনার সময় লিখতে হবে যে ব্রোমিন দ্রবণটা আসলে কিভাবে তৈরি করতে হয়। গাঢ় লাল বর্ণের তরল ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইড মানে CCl4 এ দ্রবীভূত করে 5% দ্রবণ তৈরি করা হয়। এই ব্রোমিন দ্রবণের বর্ণ হয় লাল, অর্থাৎ ব্রোমিন দ্রবণের বর্ণ হয় লাল। কোন জৈব যৌগ যদি এই লাল বর্ণের দ্রবণের সাথে মেশানোর পর এর লাল বর্ণ দূর হয়ে যায়, সঙ্গে সঙ্গে লাল বর্ণ চলে যায়, তবে ওই যৌগটি হলো অসম্পৃক্ত, অর্থাৎ ওই জৈব যৌগে পাই বন্ধনের উপস্থিতি প্রমাণ করা যায়। যেমন উদাহরণ হিসেবে আমরা এই যে ইথিনের সঙ্গে ব্রোমিনের যুত বিক্রিয়ায় 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয় এবং ব্রোমিনের যে লাল বর্ণ সেই লাল বর্ণটা চলে যায়। ব্রোমিনের বর্ণটা তো দেখাবে ব্রোমিন, তো দ্রবণের মধ্যে তো ব্রোমিন রিয়াকশন করে ফেললো, তাই দ্রবণের বর্ণটা নষ্ট হয়ে গেল, যেটা লাল ছিল সেটা নষ্ট হয়ে গেল। কতটুকু লিখবো? জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা শিরোনাম। তারপরে দিব ব্রোমিন দ্রবণ কিভাবে তৈরি করতে হয়। গাঢ় লাল বর্ণের ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে যদি 5% দ্রবণ তৈরি করি সেটি হলো ব্রোমিন দ্রবণ, আর ব্রোমিন দ্রবণের বর্ণ হলো লাল। এখন যদি কোনো একটা যৌগের সাথে আমরা এই ব্রোমিন দ্রবণটা মেশানোর পরে যদি এই লাল বর্ণটা চলে যায়, তাহলে বুঝতে হবে যে যে যৌগের সাথে আমি মিশিয়েছি সেই যৌগের মধ্যে পাই বন্ধন আছে, অর্থাৎ যৌগটি হলো অসম্পৃক্ত যৌগ। আর উদাহরণটা তো আগে এই বিক্রিয়াটি করেছে, সেই উদাহরণ নিচে লিখে রাখলেই হলো। লেখা শেষ হলে জানাবে, না বুঝতে পারলে প্রশ্ন করবে। স্যার এটা শিরোনামটাই কি এভাবে কোশ্চেন হতে পারে আলাদাভাবে? বলো।
শিরোনামটাই কি আলাদাভাবে কোশ্চেন হবে? হ্যাঁ, এগুলার কোশ্চেন আসলে কিছু দূর পড়ার পরে যখন সৃজনশীল একটা প্রবলেম সলভ করব তখন বুঝতে পারবে। যেমন ধরে নাও একটা উদ্দীপকে অ্যালকিন যৌগ দেওয়া আছে, মনে করো একটা অ্যালকিন দেওয়া আছে ইথিন। এখন যদি প্রশ্ন আসে এরকম যে উদ্দীপকের এই যৌগটি অসম্পৃক্ত কিনা তা কিভাবে যাচাই করবে, এরকম যদি প্রশ্ন আসে উদ্দীপকের এই যৌগটি অসম্পৃক্ত কিনা সেটা কিভাবে যাচাই করা যায় আলোচনা করো। তাহলে উদ্দীপকে যদি ইথিন থাকে তাহলে ইথিনটা কি, সম্পৃক্ত না অসম্পৃক্ত? স্যার অসম্পৃক্ত। তাহলে আমরা বুঝে নিলাম যে উদ্দীপকে যে যৌগটা আছে সেই যৌগটা হলো অসম্পৃক্ত, কারণ এটার মধ্যে পায় বন্ধন আছে। এখন আমরা বলবো যে উদ্দীপকের যৌগটি অসম্পৃক্ত তার নিজের পরীক্ষার সাহায্যে প্রমাণ করা যায়। সেটা কি? ব্রোমিন দ্রবণ দ্বারা পরীক্ষা করা যায়। ব্রোমিন দ্রবণের বর্ণ হচ্ছে লাল। ব্রোমিন দ্রবণকে তৈরি করতে হয় যে কার্বন টেট্রাক্লোরাইডের 5% করে তৈরি করতে হয়। এখন আমি যৌগটিকে যদি, যে উদ্দীপকের এই যৌগটি এক্স ওয়াই জেড যেটা থাকুক, এই যৌগটিকে যদি আমি এই ব্রোমিন দ্রবণের সাথে মেশাই তাহলে দেখা যাবে যে যৌগটির লাল বর্ণ নষ্ট হয়ে গেছে। এবং এ দ্বারা প্রমাণিত হয় যে যৌগের মধ্যে পায় বন্ধন আছে এবং যৌগটি হলো অসম্পৃক্ত। ব্যাস মনে করো একটা পরীক্ষা ল্যাবে, তোমাকে ল্যাবে একটা টেস্ট টিউব দিয়ে বলা হলে যে যৌগটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত, তুমি একটু টেস্ট করে দেখাও তো। তাহলে তুমি সম্পৃক্ত আর অসম্পৃক্ত বিষয়টি টেস্ট করতে গেলে তখন বলতে হবে স্যার তাহলে আমাকে ব্রোমিন দ্রবণ দেন। ব্রোমিন দ্রবণ দিবে, তুমি ব্রোমিন দ্রবণ থেকে একটা ড্রপ বা কয়েক ফোঁটা ব্রোমিন দ্রবণটা নিয়ে এই সলিউশনের মধ্যে দিয়ে দিতে হবে। যদি দেখো লাল বর্ণ যেমন আছে সেরকম লাল থেকেই গেল, তার মানে যৌগটি সম্পৃক্ত। আর যদি লাল বর্ণ নষ্ট হয়ে যায় তাহলে বুঝতে হবে যৌগটি অসম্পৃক্ত। শেষ। নলেজ রাখা মানে এই সম্পর্কে তোমার ধারণা আছে কিনা। প্রশ্ন কিভাবে আসবে তখন এমনিতে লিখতে পারবে। 1 মিনিটের কম সময় আছে, আবার যুক্ত হও। আচ্ছা, এটারও কৌশল আছে, কৌশল আমি পরে দেখাবো। এখন আমাদের হাইড্রোজেন হ্যালাইড সংযোজন, হাইড্রোজেন হ্যালাইড সংযোজন, হাইড্রোজেন হ্যালাইড সংযোজন। স্যার অ্যালকিনের সাথে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, অ্যালকিনের সাথে সব ওজোন পর্যন্ত আমরা শিখবো, ওজোন ওজোন সংযোজন পর্যন্ত। আজকে আরেকটা পড়বো, এটা আর হাইড্রোজেন। একটু অনেক কঠিন কঠিন। হ্যাঁ, কঠিন লাগছে। স্যার লাগছে না, বাট পরে তো আবার ভুলা যায়। স্যার না, এখন পর্যন্ত যেগুলো শিখলাম এই যে আজকে এগুলো তো 9-10 শিখে আসছি। হ্যাঁ হ্যাঁ স্যার, সেটা সবই 9-10 সবই ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সবই কিছুই সহজ। মনে নাই। হ্যাঁ সবই ঠিক আছে, সবই সহজ, জৈব যৌগের সবই সহজ। কিন্তু যখন তোমার ধরো সব মিলিয়ে ধরো ইন্টারমিডিয়েটে 100টা বিক্রিয়া হবে, ধরলাম এই 100টা বিক্রিয়া তোমাকে মাঝে মাঝে যদি তুমি রিভিশন না করো, আমাকে যদি জিজ্ঞাসা করো যে স্যার এইটা এটা যোগ করলে কি হবে, হঠাৎ করে তো বলতে পারবো না। তাহলে এটা আমরা যে তোমাদের স্যার শিখে, আপনি বলতে পারবেন। না কথার কথা বলছি কারণ আমরা কি করছি, আমরা প্রতি বছর বছর পড়াচ্ছি,
আমরা হয়তো একটা জিনিস ক্লাস শুরুর আগে হয়তো যদি 5 মিনিট দেখে নিই, তাহলে দেখা যাচ্ছে যে কয়েক পাতা আমরা স্মরণ আমাদের মেমোরিতে থেকে যাচ্ছে। কিন্তু তোমরা তো নতুন মুখস্থ করছো, তাহলে নতুন মুখস্থ করলে সেই জিনিসটা কতবার পড়তে হবে চিন্তা করো, যে আমরা এই কত বছর থেকে শুধু পড়ায় যাচ্ছি। হ্যাঁ, তো নিজে পড়েছি, এই জন্য জিনিসগুলা কঠিন না, কিন্তু বেশি যখন হয়ে যাবে তখন এই এই যে খাতার ধারাবাহিকতা, এই জন্য আমি খাতাকে ধারাবাহিকভাবে রাখতে বলছি, যে খাতার যে ধারাবাহিকতা এটা অনুসারে তুমি যখন পাতা উল্টাবে, যে একটার পর একটা হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন, তখন অনেক কিছু সহজ লাগবে, মনে হয়ে যাবে। তো এটাও সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করে। হাইড্রোজেন হ্যালাইড, হাইড্রোজেন হ্যালাইড কোনগুলা? যেমন হাইড্রোজেন আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লোরাইড, এগুলো হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড। এটা যদি যুক্ত করা হয় তাহলে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। অ্যালকাইল হ্যালাইড মানে এক পাশে অ্যালকাইল মূলক থাকবে আর এক পাশে হ্যালোজেন থাকবে, এটা হলো অ্যালকাইল হ্যালাইড। যেমন উদাহরণ আমরা এখান থেকে শুরু করি। কক্ষ তাপমাত্রায় ইথিন, ইথিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ব্রোমাইড মানে হাইড্রোজেন হ্যালাইড, দ্রুত বিক্রিয়ার ফলে ইথাইল ব্রোমাইড উৎপন্ন করে। দেখো ইথাইল, এই যে ইথাইল আর তার সাথে ব্রোমিন, ইথাইল ব্রোমাইড, বা তোমরা বলতে পারো ব্রোমো ইথেন, সেটাও বলতে পারো, কোনো সমস্যা নাই। ব্রোমো ইথেন বা হ্যালো অ্যালকেন, এটাও বলতে পারো। অনুরূপ এখানে আরেকটা বিক্রিয়া আছে বিউটিন টু, বিউটিন টু এর সাথে যদি হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করো, বিউটিন টু তার সাথে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করলে এখানে উৎপন্ন হবে 2 ব্রোমো বিউটেন। ব্রোমিনটাকে নিচে নামিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে অ্যালকিন, অ্যালকিনের সাথে হাইড্রোজেন হ্যালাইড বা হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করলে এক পাশে বসবে হাইড্রোজেন, ওই যেরকম করে দুই পাশে হাইড্রোজেন বসেছিল, দুই পাশে ক্লোরিন বসেছিল, এখানে দুই পাশে কি বসবে? এক পাশে হাইড্রোজেন বসবে আর এক পাশে হ্যালোজেন বসবে। এক পাশে হাইড্রোজেন আর এক পাশে হ্যালোজেন। হ্যালোজেন। এই তো সহজ। তো এইটার আর একটা ব্যতিক্রমী অংশ আছে, সেই অংশটুকুন পড়ে আজকে শেষ করব। এটুকুন লেখা হোক। এটুকুন যারা লিখছো অবশ্যই লিখে নাও, কারণ স্ক্রিনশট নিয়ে আসলে দেখেছি খুব কম মানুষই লিখে, পরে ওটা মোবাইলে থেকে যায়, আস্তে আস্তে জমতে থাকে। চেষ্টা করো যে সিরিয়ালি লিখে ফেলার।
হয়েছে লেখা? আচ্ছা, তো এখানে বলবো। স্যার বলেন। আচ্ছা, এখানে হলো প্রতিসম অ্যালকিন নামে একটা শিরোনাম দিতে হবে। সেটা হলো দ্বিবন্ধনযুক্ত প্রতিসম অ্যালকিন কাকে বলে? দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বন পরমাণুতে সমান হাইড্রোজেন সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত, এটা হলো প্রতিসম অ্যালকিন। দেখো এখানে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনের এই পাশেও দুইটা হাইড্রোজেন, এই পাশেও দুইটা হাইড্রোজেন, এটা হলো প্রতিসম অ্যালকিন। এখানে যে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনের এই পাশেও একটা হাইড্রোজেন, এই পাশেও একটা হাইড্রোজেন, এটাও প্রতিসম অ্যালকিন। তাহলে প্রতিসম অ্যালকিন কাকে বলে? দ্বিবন্ধন যুক্ত দুটি কার্বন পরমাণুতে সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকলে তাকে বলা হচ্ছে প্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন কাকে বলে? যে অপ্রতিসম অ্যালকিনের সংজ্ঞাটা কি? যে যদি হাইড্রোজেন পরমাণু দ্বিবন্ধনের দুই পাশে যদি হাইড্রোজেন সংখ্যা সমান না থাকে তাহলে তাকে অপ্রতিসম অ্যালকিন বলে। অপ্রতিসম অ্যালকিন এর উদাহরণ যেমন হলো প্রোপিন। প্রোপিন হলো একটা কি? অপ্রতিসম অ্যালকিন। এটা একটা কিন্তু আমরা ব্যতিক্রমী একটা জিনিস পড়ছি, এইটা বোঝার জন্য আমাকে প্রতিসম অ্যালকিন আর অপ্রতিসম অ্যালকিন বুঝতে হবে। প্রতিসম অ্যালকিন মানে কি? দ্বিবন্ধনের দুই পাশে হাইড্রোজেনের সংখ্যা সমান থাকবে। তাহলে ইথিনটা কি প্রতিসম না অপ্রতিসম? ইথিন না বুঝলে প্রশ্ন করবে। ইথিন প্রতিসম না অপ্রতিসম? স্যার প্রতিসম। কারণ কি? দ্বিবন্ধনের দুই পাশে হাইড্রোজেনের সংখ্যা স্যার হাইড্রোজেন সমান। সমান। কিন্তু দেখো প্রোপিনের যদি সংকেত লিখো, যে নিচে প্রোপিনের সংকেত লেখা আছে, প্রোপিনের সংকেত দেখে দ্বিবন্ধনের দুই পাশে মাউস যেখানে রাখা আছে এটা হলো দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনের দুই পাশে হাইড্রোজেনের সংখ্যা কি? অসমান। অসমান। কারণ এই এক পাশে দুইটা, এক পাশে একটা। এই ধরনের অ্যালকিনকে কি বলে? অপ্রতিসম। অপ্রতিসম অ্যালকিন। তো এই হাইড্রোজেন ব্রোমাইড বা হাইড্রোজেন হ্যালাইড এই জিনিসটা বিক্রিয়া করার সময় যদি প্রতিসম অ্যালকিন হয় তাহলে কোনো সমস্যা নাই। প্রতিসম অ্যালকিনের বেলায় কোনো ঝামেলা নাই, কোনো ব্যতিক্রম কিছু নাই। কিন্তু যদি অপ্রতিসম অ্যালকিন হয়, তোমাকে উদ্দীপকে যে অ্যালকিনটা দিয়েছে সেটা যদি অপ্রতিসম হয় তাহলে তোমাকে একটু ভিন্ন রূপ চিন্তা করতে হবে। ভিন্ন রূপ চিন্তা মানে হলো যে এখানে হাইড্রোজেন এবং ব্রোমিন আমরা করেছি কি, এক পাশে হাইড্রোজেন বসিয়েছি আর এক পাশে ব্রোমিন বসিয়েছি। কোনো চিন্তা ভাবনা করিনি যে কোন দিকে হাইড্রোজেন বসাবো আর কোন দিকে ব্রোমিন বসাবো, এর কোনো নির্দিষ্ট তা ছিল না। এই পাশেও হাইড্রোজেন বসাতে পারতে, এই পাশে ব্রোমিন বসাতে পারতে। কিন্তু যদি এরকম কম বেশি হাইড্রোজেন থাকে যেটা কিনা অপ্রতিসম অ্যালকিন, এরকম যদি যৌগ হয় সেক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে। যেমন প্রোপিনের সাথে যদি হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত হয় তাহলে দেখো এইখানে একটা উৎপন্ন হয়েছে যেখানে ব্রোমিন এই পাশে হাইড্রোজেন এই পাশে, মানে এখানে হাইড্রোজেন বসানো হয়েছে, এখানে ব্রোমিন বসানো হয়েছে। আর একটা দেখো যে ব্রোমিনটাকে মাঝখানে দিয়েছে, হাইড্রোজেনটাকে পাশে দিয়েছে। জিনিসটা না বুঝলে আগে প্রশ্ন করো, এদিকে আগের গুলা যা পড়েছো এগুলো সব বাদ দাও, এগুলো ভুলে যাও, এগুলো সব ভুলে যাও। ভুলে গিয়ে এখন যেটুকু মার্কিং আর করেছি এখানে এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি করেছি, যে এই যে হাইড্রোজেন এক পাশে বসিয়েছি আর ব্রোমিন আর এক পাশে। এখানেও হাইড্রোজেন এক পাশে, ব্রোমিন আর এক পাশে। দেখো এখানে হাইড্রোজেন বসানো, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন ছিল, পাশে একটা ব্রোমিন এসেছে। তাহলে এই এই এটাতে উপরে যে যৌগটা, আমি একটু মাঝখানে নিয়ে আসি বড় করি, এখানে ভালো করে খেয়াল করো, এই যৌগে ব্রোমিন কোথায় বসানো হয়েছে? ব্রোমিনটা মানে এখানে তো মোট তিনটা কার্বন, 1 2 3,
তিনটার মধ্যে এই দুইটার মধ্যে দ্বিবন্ধন, দ্বিবন্ধনের একটাতে ছিল একটা হাইড্রোজেন আর একটাতে ছিল দুইটা হাইড্রোজেন। বলো এই মাউস যেখানে রেখেছি এখানে দেখে বলো। আর এটাতেও তো হাইড্রোজেন এক পাশে আর ব্রোমিন আরেক পাশে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি যে এখানে হাইড্রোজেন যেখানে একটা ছিল, এটার মধ্যে কোথায় হাইড্রোজেন, এই হাইড্রোজেনটাকে কোথায় বসানো হয়েছে, যেখানে একটা আছে সেখানে, না যেখানে দুইটা আছে এখানে, কোনটাতে বসানো হয়েছে? এখানে একটা আছে ওইটাতে। ওইটাতে। আর এই নিচেরটাতে বলো তো দেখি হাইড্রোজেন কোথায় বসানো হয়েছে? স্যার যেখানে দুইটা আছে ওখানে। এটা আছে যেখানে ওটাতে। ওইটাতে। তাহলে কি দুই রকম ভাবে সেটিং করা হয়েছে না? হ্যাঁ, কিন্তু জি কেন স্যার। স্যার? তাহলে প্রোডাক্ট প্রথম উৎপন্ন, না প্রথম প্রোডাক্ট তৈরি হলো কয়টা প্রোডাক্ট? দুইটা। দুইটা হইলো। কিন্তু এখানে এখানে তো আমরা একবারই করেছি, কারণ কি? কারণ হলো এটার ক্ষেত্রে দেখো, তুমি যদি মনে করো যে এই যে এখানে দেখো, আমি না আঁকালে বুঝতে পারবে না, CH2 দ্বিবন্ধন CH2, এটার নাম ইথিন। এটা প্রতিসম না অপ্রতিসম? প্রতিসম। আচ্ছা, তো আমরা হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করব। তো মনে করলাম যে হাইড্রোজেন এখানে যুক্ত করব, ব্রোমিন এখানে যুক্ত করব, তাহলে কি যৌগ উৎপন্ন হয়? CH3। CH2Br। এটার নাম কি? ওয়ান ব্রোমো ইথেন, ইউপ্যাক নাম না? টু ব্রোমো ইথেন বলবো? স্যার ওয়ানই তো বলছি। ওয়ান বলবো, ওকে। তো এবার আমরা করলাম কি, যে এই হাইড্রোজেনটাকে বসাবো এই পাশে, আর ব্রোমিনটাকে বসাবো এই পাশে। তাহলে CH2 CH3, আর এই পাশে ব্রোমিন হলো। বলো এটার কি নাম হবে? স্যার 2 ব্রোমো ইথেন। কেন টু বলা যাবে? ওয়ান বললে এই পাশ থেকে এক গুনলে কি হয়? স্যার তাও প্রবলেম নাই, বলা যাবে তো। না প্রবলেম নাই, না, আর একটা হচ্ছে বলা যাবে একই না। হবে, একই হবে। নিয়ম, স্যার একই তো হবে, নিয়মটা কোনো কি? চেঞ্জ নাই। নিয়মটা কি? যে পাশ থেকে গুনলে কম হয় সে পাশ থেকে কার্যকরী মূলক সবসময় কাছে থাকে, কাছাকাছি মানে থাকে। আগে। কম কম থাকবে, যেদিক থেকে নম্বর গুলো কম হবে সেটাই সেদিক থেকে সঠিক। তাহলে এটার নাম কি হবে? ওয়ান ব্রোমো ইথেন। ইথেন। তো যেটা হলো প্রতিসম, এই প্রতিসমর তুমি যেদিকে যুক্ত করো, এই পাশে বা এই পাশে, যে পাশে তুমি যুক্ত করো, আসলে যৌগটি কি হবে? একই রকমই হবে। কথা বোঝা গেল? যদি প্রতিসমর ক্ষেত্রে যুক্ত করো, প্রতিসমর ক্ষেত্রে কি হবে? স্যার যেই পাশে যুক্ত করি না কেন উৎপন্ন যৌগটা সেমই হবে। সেম হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তার জন্য প্রতিসমর ক্ষেত্রে কোনো নিয়ম নীতি করা লাগে না, যে কোনো এক পাশে হাইড্রোজেন যে কোনো এক পাশে ব্রোমিন বসালেই হয়ে যায়। কিন্তু যদি অপ্রতিসম হয়, CH, তাহলে এটা কি প্রতিসম না অপ্রতিসম? স্যার অপ্রতিসম। অপ্রতিসম। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেন আর ব্রোমিন, যদি এখানে হাইড্রোজেন দিই আর এখানে ব্রোমিন দেই, তাহলে যৌগটা হয় CH3 CH2 CH2 Br। তাহলে এই যৌগের নাম হলো ওয়ান ব্রোমো প্রোপেন, ওয়ান ব্রোমো প্রোপেন। প্রোপেন। আর যদি হাইড্রোজেনকেই আমরা, এই হাইড্রোজেনটাকে যদি এই পাশে দিই আর ব্রোমিনটাকে যদি এই পাশে দেই, CH3 বিআর। CH3 নিচে, তাহলে এটার কি নাম হবে? টু ব্রোমো
প্রোপেন। এই ক্ষেত্রে দুইটা জিনিস হওয়ার সম্ভাবনা আছে কিনা বলো। জি স্যার আছে। যদি আমরা এপাশ ওপাশ যে কোনো পাশে যুক্ত করি তাহলে দুই রকম প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে একটি নিয়ম এখানে করতে হবে, যে কোনটি সঠিক। দেখো পাশে লেখা আছে, যেখানে মাঝখানে যুক্ত করেছে সেটা দেখো লেখা আছে 90%, দেখতে পাচ্ছ? জি স্যার। আর যেটা সাইডে যুক্ত করেছে সেটা হলো 10%। তাহলে কোনটা বেশি বেশি সঠিক? স্যার যেটা 90%। তো 90%-এর ক্ষেত্রে হাইড্রোজেন তুমি কোথায় যুক্ত করেছো? যেখানে দুইটা হাইড্রোজেন ছিল না যেখানে একটা হাইড্রোজেন ছিল? যেখানে দুইটা হাইড্রোজেন ছিল। আমার প্রশ্নগুলো আমি কি পড়াতে চাচ্ছি সেটা তোমাকে খেয়াল করার দরকার নাই। আমি এখন যেগুলো প্রশ্ন করছি সেই প্রশ্ন অনুযায়ী বুঝতে পারছো কিনা। তাহলে অপ্রতিসম যদি অ্যালকিন হয়, অপ্রতিসম অ্যালকিন মানে যার দুই পাশে দুই রকম হাইড্রোজেন আছে, সেক্ষেত্রে কয়টা প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা আছে? দুইটা। দুইটা। এই দুইটার মধ্যে কিন্তু একটা বেশি পরিমাণে উৎপন্ন হবে এবং একটা কম পরিমাণে উৎপন্ন হবে। এক্ষেত্রে যেটা বেশি পরিমাণে উৎপন্ন হয়েছে সেটার ক্ষেত্রে হাইড্রোজেনটি তোমরা কোথায় যুক্ত করেছো? হাইড্রোজেন যেখানে কম ছিল সেখানে, না হাইড্রোজেন যেখানে বেশি ছিল সেখানে? হাইড্রোজেন যেখানে বেশি ছিল। এটাই হচ্ছে একটা নিয়ম বা একটা নীতি। এই নীতিটা পরীক্ষায় আসে। নীতিটির নাম হলো মার্কনিকভ নীতি। তাহলে এতক্ষণ আমরা যা বকবক করলাম সেটার নীতির নাম কি? মার্কনিকভ নীতি। মার্কনিকভ নীতি। এই নীতিটা কি বলা হচ্ছে, যে এই যে ঋণাত্মক অংশ কম সংখ্যক হাইড্রোজেন বিশিষ্ট, এই যে এখানে এই যে সংক্ষিপ্ত এটা আমরা যদি বলি অ্যালকিনের দ্বিবন্ধন যুক্ত দুই কার্বনের যেটিতে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকে, বিকারকের হাইড্রোজেন পরমাণুটি সেখানে যুক্ত হয়। এটা হলো সংক্ষিপ্ত। আর সঠিক কথা হলো অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে অণুর ঋণাত্মক অংশটি কম সংখ্যক হাইড্রোজেনের সাথে আর ধনাত্মক অংশটি বেশি সংখ্যক হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। তাহলে নিয়মটা কি হলো, হাইড্রোজেন কোথায় যুক্ত হবে? যেখানে বেশি হাইড্রোজেন না যেখানে কম হাইড্রোজেন? আর এখানে ধনাত্মক আর ঋণাত্মক দিয়ে কি বেশি কম হাইড্রোজেনটা বুঝাইছে? না, ওই যে HBr হাইড্রোজেন ও ব্রোমাইড, আচ্ছা, হ্যাঁ, হাইড্রোজেন ব্রোমাইডকে ভাঙলে হাইড্রোজেন পজিটিভ হয় আর ব্রোমিন হয় নেগেটিভ। হ্যাঁ। তাহলে পজিটিভটা কোথায় যুক্ত হবে, মানে হাইড্রোজেনটা কোথায় যুক্ত হবে? যেখানে হাইড্রোজেন যেখানে বেশি। হাইড্রোজেন বেশি থাকবে। আর নেগেটিভ যেটা ব্রোমিন ছিল সেটা তাহলে কোথায় যুক্ত হবে? যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে। তো এইটা হলো মার্কনিকভ নিয়ম। অনেক সময় উদ্দীপকে এভাবে আসে, ধরো এই বিক্রিয়াটি তুলে দিয়েছে, এই বিক্রিয়াটি তুলে দিয়ে আমাকে বলা হলো যে এটা একটা হলো এ এবং এইটা হলো একটা বি, এবং লেখা আছে একটা 90% একটা 10%। তাহলে আমাকে যদি বলে এ এবং বি যৌগ দুটি লিখো, তাহলে এ এমন ভাবে লিখতে হবে যে যেহেতু এখানে 90% লেখা আছে, মানে এর যুক্ত করার ক্ষেত্রে তুমি হিসাব করবে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেনটা দিব, আর যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে ব্রোমিনটা দিব, তাহলে সেটা হয়ে যাবে 90%। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক। যেটুকুন স্যার লেখা নিচের হয়েছে। টুকু দেখাবেন, এটার না না না, ব্যাখ্যাটা। ব্যাখ্যা দেখাবো না। ব্যাখ্যা হচ্ছে আমি আজকে কোনো কৌশল পড়াচ্ছি না। কৌশল বোঝাতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী জিনিসটাকে সাজাই, যে আমরা এই জিনিসগুলা বুঝতে পারছি কিনা। যদি আমরা এই জিনিসগুলা বুঝতে পারি তখন আমরা এর গভীরের যে কৌশল, কারণ কৌশল সব জায়গায় আসে না, কৌশল সব জায়গায় প্রয়োজনও হয় না। ঠিক আছে? আমাদের এই উচ্চ মাধ্যমিকে মূলত দেখা যায় যে চারটা বা পাঁচটা জায়গায় কৌশল আসে। তো সেই চারটা পাঁচটা জায়গায় কৌশল কোন জায়গায় কৌশলগুলো দরকার আছে সেগুলো আমরা শেখাবো পরে। আমরা আগে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া যতগুলো আছে, সংযোজন বিক্রিয়া,
অ্যালকিনের সাথে, অ্যালকাইনের সাথে, বেনজিনের সাথে, এগুলো আমরা সিরিয়ালি শেষ করব। মোটামুটি ধরো 4 4 8 8 2 10, 10 থেকে 15টা বিক্রিয়া আমরা আগে শেষ করব। শেষ করার পরে তখন আমরা যদি মনে হয় যে এখন আমাদের সংযোজন বিক্রিয়া শেষ, এখন কৌশলগুলো করতে পারি, তখন কৌশলগুলো করাবো। তো আজান হয়ে গেল আজকে। তোমরা যেটুকুন লিখানো হয়েছে এটুকুন মনোযোগ দিয়ে পড়ো। স্যার একটা কথা ছিল। বলো। স্যার আমাদের যে কলেজের অ্যাসাইনমেন্ট, এখানে কেমিস্ট্রির টাইটেল কি আমরা ইংলিশে লিখবো নাকি বাংলাতে লিখবো? যেভাবে ইচ্ছে লিখো, কোনো সমস্যা নাই এটাতে। এটা তো আমরা নিজস্ব একটা কভার পেজ তৈরি করে দিয়েছি। এটা যদি কেউ স্যার মনে যেহেতু করে, কভার পেজে সবকিছু ইংলিশে লেখা, তাহলে আমাদের না না টাইটেলটা না, ইংলিশে লিখলে বেটার হবে না? হ্যাঁ বেটার হবে, ভালো কথা, কিন্তু আমি বলছি যে এটা বাধ্যবাধকতা এই জন্যই করছি না, কারণ এই কভার পেজটা তো আর সরকার তৈরি করে দেয়নি, এটা আমরা নিজেরা করেছি। এইটার ক্ষেত্রে আমরা এরকম করে ফোর্সলি বলতে পারবো না তোমাকে যে এটাই করতে হবে, তা এরকম কোনো ভাবে আমরা করতে পারবো না। স্টুডেন্টরা যে যেভাবে লিখে দিবে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ওকে স্যার। স্যার কালকে কলেজে ঢুকতে কি পারমিশন লাগবে আপনাদের? জানি না এখন গেটে কি করছে, কলেজে যাব, প্রয়োজন হলে ফোন দিও। ঠিক আছে।